আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি বাংলা বিষয়ের প্রভাষক ইফাত আরাদোলা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র ক্লাসে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কবি নির্মলেন্দু গুণ রচিত একটি বিখ্যাত কবিতা। কবিতাটির নাম স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবি নির্মলেন্দু গুণ সম্পর্কে কবি পরিচিতি দেয়া আছে তোমাদের পাঠ্য বইতে। তোমরা সেখান থেকে কবির জন্মস্থান, কবির উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ইত্যাদি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সে তথ্যগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে এবং শিখবে। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এটি একটি রাজনৈতিক চেতনা সমৃদ্ধ কবিতা। এই কবিতায় 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের যে ডাক দিয়েছিলেন তার একটি কাব্যিক উপস্থাপন আমরা দেখতে পাই। সেদিন ছাত্র, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, নারী, শিশু নির্বিশেষে সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছিল তাদের মহান নেতার দিক নির্দেশনামূলক ভাষণ শোনার জন্য। রমনার রেসকোর্সে যেখানে সেদিনের মঞ্চ তৈরি হয়েছিল সেখানে এখন শিশু পার্ক, বেঞ্চ, বৃক্ষ ও ফুলের বাগান। তাই কবি অনাগত কালের শিশুদের জানিয়ে দেওয়ার তাগিদ অনুভব করে বলেছেন, এই মাঠেই একদিন বাঙালি জাতির শ্রেষ্ঠ কণ্ঠস্বর ধ্বনিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে স্বাধীনতার সাহসী বাণী উচ্চারণ করে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কবি অনাগত প্রজন্মের উদ্দেশ্যে লিখে রেখে যেতে চান 1971 সালের 7ই মার্চের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। এই কবিতাটি রচিত হয়েছে গদ্য ছন্দে। শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের কবিতাটির আলোচনায় যাব। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল, বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? কবিতার প্রথম এই প্যারাটিতে আমরা দেখছি কবি বলছেন একটি কবিতা লেখা হবে। এই বঙ্গবন্ধুর ভাষণটিকে কবি তুলনা করেছেন একটি কবিতার সাথে। যে ভাষণটি দেওয়া হবে তার আগে অধীর আগ্রহে ব্যাকুল বিদ্রোহী শ্রোতা অপেক্ষার উত্তেজনা নিয়ে বসে আছে সেই জনসমুদ্রের উদ্যান সৈকতে। এখানে লক্ষ্য করো কয়েকটি শব্দের অর্থ, যেমন উন্মত্ত। উন্মত্ত অর্থ আত্মহারা, অধীর অর্থ অস্থির বা চঞ্চল, বিদ্রোহী অর্থ বিরোধী। বঙ্গবন্ধুর এই ভাষণটি কবির কাছে ছিল কবিতার মতো, তাই তিনি কবিতা লেখা হবে বলছেন। অর্থাৎ যে ভাষণটি দেওয়া হবে তাকে তিনি বলছেন একটি কবিতা লেখা হবে। ভাষণটি তিনি তুলনা করেছেন একটি কবিতার সাথে। কবি বলেছেন তা ছিল বাঙালির মুক্তির কবিতা, যা শোনার জন্য মানুষের প্রাণের উচ্ছ্বাস ছিল অনেক বেশি। এ কারণে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে ব্যাকুল, উন্মত্ত, অধীর শ্রোতা ভোর থেকে অপেক্ষা করে আছে। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। যে ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন
সেখানে বর্তমানে রয়েছে শিশু পার্ক এবং বৃক্ষে ফুলে শোভিত উদ্যান, কিন্তু 1971 সালে সেটি একটি ময়দান ছিল। সেখানে এই শিশু পার্ক ছিল না, এরকম বৃক্ষ আর ফুলে শোভিত উদ্যান বা বাগানও ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তন্দ্রা অর্থ ঘুম, বিবর্ণ অর্থ বর্ণহীন। কবি বঙ্গবন্ধুর ভাষণের সেদিনের স্মৃতি মনে করে বর্তমান সময়কে বলেছেন তন্দ্রাচ্ছন্ন ও বিবর্ণ, কারণ ঐতিহাসিক ওই দিনটিতে অর্থাৎ 7ই মার্চে এই স্থানটি ছিল জনাকীর্ণ। মানুষের উৎসাহ আর উদ্দীপনায় মুখর ছিল সেই মাঠ। এখানে নানান মানুষের, নানান শ্রেণী পেশার বয়সের মানুষের সমাবেশ ঘটেছিল। আজ সেদিন নেই, এ কারণে কবির কাছে মনে হয়েছে এখনকার যে বিকেল, সেই বিকেলটি তন্দ্রাচ্ছন্ন এবং বিবর্ণ। তাহলে কেমন ছিল শিশু পার্ক? বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। একাত্তর সালের সেই রেসকোর্স ময়দানে বর্তমানে হয়েছে শিশু পার্ক। সেখানে আছে বেঞ্চ, বৃক্ষ, ফুলের বাগান। এ কারণে কবির কাছে মনে হচ্ছে যে ঢাকার হৃদয় মাঠ, এই রেসকোর্স ময়দানটি ঢাকার যে হৃদয় সমতুল্য সেটি ঢেকে গেছে শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে আর ফুলের বাগানে। কবি নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বলছেন, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। 1971 সালের 7ই মার্চের রেসকোর্স ময়দানের যে ঐতিহাসিক ভাষণের স্থান, ঘটনা, স্মৃতি, সে সব কিছু কবি অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য কবিতা হিসেবে লিখে রেখে যেতে চান। অনাগত অর্থ যার এখনো আগমন হয়নি, যে শিশুর এখনো আগমন ঘটেনি। কবি সে শিশুর জন্য তার কবিতা রেখে যেতে চান। তিনি মনে করেন এই অনাগতদের মধ্যেই আগামী দিনের কবি অর্থাৎ আগামী দিনের বঙ্গবন্ধু বেঁচে আছেন। তাই আজকের এই গল্প, আজকের এই কবিতা তাদের মধ্যেও সঞ্চারিত হবে। কবি বলেছেন তিনি আগামী প্রজন্মের কথা ভেবে লিখে রেখে যেতে চান সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, অর্থাৎ যে বিকেলে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, সেই বিকেলকে কবি বলেছেন শ্রেষ্ঠ বিকেল। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। এখানে কবি সেই 7ই মার্চের দিনটিতে রেসকোর্স ময়দান কেমন ছিল তার একটু বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি বলছেন সেই দিন এই উদ্যানের রূপ অন্যরকম ছিল। তখন পার্ক ছিল না, ফুলের বাগান ছিল না, এসবের কিছুই ছিল না। ছিল একখণ্ড আকাশ, যেরকম হয় সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল, আর সেই মাঠ ছিল দূর্বা দিয়ে ঢাকা, সবুজে সবুজময়, চারিদিকে ছিল সবুজ। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। স্বাধীনতা প্রিয় যে বাঙালি জনসাধারণ, তারা এসে মিশেছিল এই ধুধু মাঠে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কখন বঙ্গবন্ধু তার ভাষণটি
উপস্থাপন করবেন। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। এখানে সেই বিকেলটির আরেকটু বিস্তৃত বর্ণনা কবি দিয়েছেন। কেমন মানুষেরা সেদিন এসেছিলেন ওই ভাষণটি শুনতে। কপালে কবজিতে লাল কাপড় বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে শ্রমিক, অর্থাৎ সেই ভাষণের জন্য, ভাষণ শুনতে শ্রমিক এসেছিল ঝাঁক বেঁধে কৃষকের দল, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, এসেছিল নিম্নবিত্ত, কেরানি, নারী, বৃদ্ধ, যার কোনো থাকার জায়গা নেই, ঘুরে বেড়ায় এমন ভবঘুরে, আর শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে, অর্থাৎ সব রকম শ্রেণী, পেশা, বয়স, নারী পুরুষ নির্বিশেষে সকলেই সেদিন বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধুর ভাষণ শুনতে দল বেঁধে সেই ময়দানে এসেছিল, এবং সকলেই খুব ব্যাকুল হয়ে প্রতীক্ষা করছিল কখন আসবে কবি, অর্থাৎ তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু কখন আসবেন সেই প্রতীক্ষায় সকলে অধীর আগ্রহে বসেছিল। শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এখানে একটু বোঝার বিষয় আছে, সেটি হলো কবি এখানে বলছেন শত বছরে শত সংগ্রাম শেষে। এই কথাটি কবি কেন বলেছেন সেটা একটু আলোচনা করা প্রয়োজন। শত বছর বলতে বাঙালির সংগ্রামের ইতিহাসকে কবি ইঙ্গিত করেছেন। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাব বাঙালিকে তার অধিকার বা স্বাধীনতা আদায় করার জন্য সব সময় আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। সেই আন্দোলন সংগ্রাম একদিন নয়, দুদিনের নয়, সেই আন্দোলন সংগ্রাম চলেছে শত শত বছর ধরে। তারপর অর্জিত হয়েছে তার কাঙ্ক্ষিত মুক্তি, অর্জিত হয়েছে তার অধিকার। এই কারণে কবি বাঙালির শত বছরের সংগ্রামের কথা উল্লেখ করেছেন। এরপরে কবি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তা হলো রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে। রবীন্দ্রনাথকে আমরা সকলেই চিনি, তিনি বাংলা সাহিত্যের পুরোধা কবি ও সাহিত্যিক, তিনি আমাদের বিশ্বকবি। রবীন্দ্রনাথ তার বিরোধী যেসব মানুষেরা ছিলেন তাদের দ্বারা নানাভাবে সমালোচিত হয়েছেন, কিন্তু তাতে তার মানসিক দৃঢ়তা এতটুকুও কখনো নড়চড় হয়নি। তিনি ছিলেন স্থির এবং অবিচল একজন মানুষ, বিশ্বাসে ছিলেন দৃঢ় মজবুত। কবি বঙ্গবন্ধুর মধ্যেও রবীন্দ্রনাথের এই দৃঢ়তার বৈশিষ্ট্যটি লক্ষ্য করেছেন। এ কারণে রবীন্দ্রনাথের মানসিক দৃঢ়তা বা স্থিতির সাথে তিনি বঙ্গবন্ধুর মানসিক দৃঢ়তার তুলনা করে বলেছেন, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন। তারপরে কবি বলছেন, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। বজ্রকণ্ঠ বলতে বজ্রের ন্যায় দৃঢ় কণ্ঠকে বোঝানো হয়েছে। বঙ্গবন্ধুর কণ্ঠের যে দৃঢ়তা,
এইমাত্র আমরা যেটা বললাম বঙ্গবন্ধুর মানসিক দৃঢ়তা, সেটি তার কণ্ঠের, তেজোদীপ্ত কণ্ঠের দৃঢ়তার মধ্যে প্রতিফলিত হতো। বঙ্গবন্ধুর কণ্ঠের দৃঢ়তা বোঝাতেই কবি বলেছেন, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। বঙ্গবন্ধু যখন তার দর্শকদের উদ্দেশ্যে এই বাঙালির যে নানান শ্রেণী পেশার মানুষ চলে এসেছিল তার সেই ঐতিহাসিক ভাষণ শুনতে, তাদের উদ্দেশ্যে যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তার কণ্ঠের দৃঢ়তা দেখে কবি বিমোহিত হয়েছেন, মুগ্ধ হয়েছেন। বঙ্গবন্ধুর কণ্ঠোচ্চারিত বাণী কবির কাছে মনে হয়েছে বজ্রের মতো দৃঢ়। এই কারণে কবি বঙ্গবন্ধুর কণ্ঠকে বজ্রকণ্ঠ বলে উল্লেখ করেছেন। এরপরে কবি বলছেন, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এই যে বঙ্গবন্ধু উচ্চারণ করলেন বাঙালির চির আকাঙ্ক্ষিত কয়েকটি কথা, যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাঙালি যে শত বছর ধরে সংগ্রাম করে চলেছে তার অধিকার আদায়, তার স্বাধিকার অর্জনের জন্য, সেই সংগ্রামের ডাক বঙ্গবন্ধু সেদিন দিলেন, এবং এই ডাক কবির কাছে মনে হয়েছে একটি অমর কবিতা, যেন কাব্য ভরা সেই কথাগুলো। তারপর কবি বলেছেন, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। এই যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার সংগ্রাম কথাটি বঙ্গবন্ধু উচ্চারণ করেছেন, সেই প্রসঙ্গেই কবি বলেছেন যে সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। কারণ ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়েই প্রকৃতপক্ষে বাঙালি তার স্বাধীনতার ইঙ্গিত পেয়েছিল। এই দিনই বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেছিলেন। কবির কাছেও সেদিনের স্বাধীনতা উচ্চারণটি অত্যন্ত তাৎপর্যময় বলে মনে হয়। তিনি মনে করেন সেদিন থেকেই স্বাধীনতা শব্দটিকে আমরা যেন নিজের করে পেয়েছি। তাই তিনি বলেছেন, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের কবিতার আলোচনা। আশা করি তোমরা আমাদের আলোচনা থেকে উপকৃত হবে এবং কবিতাটি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সাথে ক্লাস করার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়িতে অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে, নতুন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ।